হরিদেবপুরের দিকে নজর রাখি। সাত সকালে হরিদেবপুরে শুট আউটের ঘটনা, সেই ঘটনা এবার গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু ঘোষ। সকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি, বাইকে করে এসে গুলি চালায় বাবলু। মর্নিং ওয়াক করার সময় পিঠে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএম এ। সেই ঘটনায় গ্রেফতার বাবলু ঘোষ, মূল অভিযুক্ত। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কোথা থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত বাবলু ঘোষকে? বাবলু ঘোষকে শহর কলকাতা থেকেই গ্রেফতার করা হয়েছে, তবে তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র খোঁজ এখনো পর্যন্ত পুলিশ চালাচ্ছে। আজকে তাকে আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে হরিদেবপুর থানার পুলিশ। মূলত যেটা জানতে পারা যাচ্ছে, সকালবেলা 6:15 নাগাদ আজকে সকালে যখন মৌসুমী হালদার তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, বছর 38-এর এই মহিলা হাঁটার সময় তাকে বাইক নিয়ে এসে সামনে থেকে এসে তার সামনে দাঁড়ান এই বাবলু ঘোষ, এবং তার সঙ্গে বেশ কিছুক্ষণ একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তেমনটাই অন্তত স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল। তারপরেই হঠাৎ করেই একটি বন্দুক বাবলু ঘোষ বের করে, এবং সেই বন্দুক বের করার সঙ্গে সঙ্গে উল্টো দিকে যখন মৌসুমী হালদার পালানোর চেষ্টা করেন, সেই সময় তার পিঠে গুলি করে বাবলু ঘোষ। এবং এই গোটা ঘটনায় যখন একটা তীব্র শব্দ, যখন সেই মুহূর্তে গুলি চালানোর শব্দ সেখানে হয়, আশেপাশের যে বাড়ি ছিল, সকালবেলা মূলত সবাই বাড়ির ভেতরেই ছিলেন, রাস্তা একেবারে ফাঁকা রাস্তা, সেই জায়গায় যখন এত জোরে একটা শব্দ হয়, বাড়ির লোক যখন আশেপাশ থেকে বেরিয়ে আসেন, তখন দেখেন নিচে পড়ে রয়েছেন মৌসুমী হালদার, এবং তিনি আত্মনাদ করছেন। সঙ্গে থাকো, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শোনাই আপনাদের। ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন এখানে, হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছেন। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে ছিল একজন। না, আমি কাজ করছিলাম ঘরে, তারপরে শুনছি কি একটা মহিলা না গুলি করেছে। তারপরে আমি একটু এখানে এসে দেখছি কি এই অবস্থা, কিন্তু খুবই ভয় লাগছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে আমরা। পিঠে লেগেছে। এখন কেমন আছে? এখন কনসিয়াস আছে। যারা করেছে তারা কি করে এসেছিল? বাইকে। উনিদের পাড়ার লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, উনি পাড়ারই তো ছিলেন। কখন হয়েছে? সকালবেলা, তাও অ্যারাউন্ড 6:30টার দিকে। মনাইকে করে এসে গুলি চালায় বাবলু। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএম এ ওই মহিলা। আমার সঙ্গে রয়েছে সান্নিক। পুরো ঘটনাটা তো শুনলাম, কিন্তু এই গুলি করার কারণটা কি? কেন গুলি করলো? প্রাথমিক তদন্তে নেমে পুলিশ যতটা এখনো পর্যন্ত জানতে পেরেছে, এই মৌসুমী হালদারের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল এই বাবলু ঘোষ, এবং এই বাবলু ঘোষের সঙ্গে এই সম্পর্ক থেকে সম্প্রতি মৌসুমী হালদার বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, এবং সেইটা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। বাবলু ঘোষের কাছ থেকে বেশ কিছু টাকাও মৌসুমী হালদার নিয়েছিলেন, যে টাকাও সে ফেরত চাইছিল, তেমনটাই কিন্তু যারা তার পরিবারের রয়েছেন মৌসুমী হালদারের, তেমনটাই কিন্তু দাবি। এবং আজকে ঘটনার পরে যখন পরিবারের তরফে এই সন্দেহ প্রকাশ করা হয়, বাবলু ঘোষের কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু বাবলু ঘোষের খোঁজই প্রাথমিকভাবে পুলিশ চালাতে শুরু করে। এবং সেই সময় যখন তাকে প্রথমে পাওয়া যায় না, তার বাড়ি বা তার যে নিজস্ব ঠিকানা রয়েছে সেখানে যখন তাকে পাওয়া যায় না, সেক্ষেত্রে তারপরে কিন্তু তার খোঁজ চালানো পুলিশ শুরু করে। স্বভাবতই মূলত বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন, সেখান থেকেই এই ঘটনা ঘটানো হয়ে রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে তদন্তে অনুমান করছে। বেশ, আগে থেকে কোনো গন্ডগোল ছিল? খবরটা পেলেন সেটা তো বলতে পারবেন? পাড়ার লোকেরা খবর দিয়েছে, স্বাভাবিক ব্যাপার না? আপনি এসে কি দেখলেন? বাবলু ঘোষকে চিনতেন? উনি বলবেন আপনি কি দেখেছেন সেটা বলতে পারবেন? এসে কি দেখলেন? হোস্টেলে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। সে ঝুলন্ত দেহ উদ্ধারের পর উত্তেজনা পরিস্থিতি। ক্লাস 9-এর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুরুলিয়ার বেসরকারি আবাসিক স্কুলের ঘটনা। গতকাল হোস্টেল থেকে দেহ উদ্ধার ছাত্রের। ক্লাস 9-এর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পুরুলিয়ার বেসরকারি আবাসিক স্কুলের ঘটনা। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ,
পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কিভাবে মৃত্যু, কি কারণে মৃত্যু, কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, পরিবারের তরফ থেকে একটাই অভিযোগ করা হচ্ছে এবং তাদের যে অভিযোগ যে যখন এই ঘটনা ঘটলো তখন স্কুল কর্তৃপক্ষ বা তাদের কেন জানায়নি এবং তাদের অন্ধকার রেখেই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে একেবারেই কলেজের যে স্কুলের হোস্টেল থেকে একেবারেই স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে নেওয়ার পর তাকে যখন জানা গেছে সেই ছাত্র মারা গেছে, তারপর পরিবারের আত্মীয় যারা রয়েছে তাদের ফোনে বলা হয়েছে বিষয়টি। ফলে স্বাভাবিকভাবে তারা ক্ষোভ প্রকাশ করেছে যে কেন আগাম জানানো হয়নি এবং কি কারণে এই গোপন রাখা হয়েছিল বিষয়টি, এই নিয়েই তারা ক্ষোভে ফুঁসছে এবং ইতিমধ্যেই রাস্তা অবরোধ চলছে। পাশাপাশি যে হোস্টেল আবাসিক বেসরকারি যে হোস্টেল, সেই হোস্টেলের ছাত্রদের একেবারেই যারা ছাত্র রয়েছে তারা বাকি অভিভাবকরা ছাত্রদের হোস্টেল থেকে নিয়ে চলে যাচ্ছে। তার মূল একটাই কারণ যে আতঙ্ক ছড়িয়ে গেছে ইতিমধ্যেই যেভাবে একেবারে স্কুল 9ম শ্রেণীর ছাত্রের যেভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, একেবারে হোস্টেলের রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং হোস্টেল কর্তৃপক্ষ যেভাবে প্রথম বিষয়টি সঙ্গে থাকো ইন্দ্রজিৎ, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই দর্শকদের। এটা কোনো বটে, স্কুলেরই বটে কাজ, সন্দেহ আছে এটা। আপনারা থানায় বিষয়টা জানাচ্ছেন? হ্যাঁ, জানাতেই হবে। জানাই নেই, জানাবো তো। এখন কোথায় আছে দেখো? এখন চাকুলচোর হসপিটালে ফেলা আছে। ঘটনাটা কি হয়েছে কি করে বুঝবো আমরা তো বুঝতে পারি না। অতএব এখনো মিশন থেকে আমরাকে জানাই নাই। মিশনে ওরা নিজেরা ডেড বডি মারে শেষ করেছে কি করেছে আমরা অন্য লোকের মারফতে শুনতে পাইছি, তখন আমরা গেছিলাম চাকুলতরি, ওখান থেকে ফেরত এসেছি। এখনো আমরাকে মিশন জানাইনি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, হোস্টেল কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো, তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কার্যত তারা একেবারেই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না। তবে সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেমনটা বললাম তোমাকে, আতঙ্কে ছাত্রদের নিয়ে হোস্টেল ছাড়ছে অভিভাবকেরা এবং বিদ্যালয়ের ভিতরে প্রচুর অভিভাবক ঢুকে পড়েছে এবং সেখানে পুলিশ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং একটা উত্তেজনা রয়েছে। মূল যেটি রয়েছে যে এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ একেবারেই ঘটনাস্থলে নেই। যে স্কুলের শিক্ষকরা ছিল তারাও কিন্তু তাদেরও কাউকে দেখা যাচ্ছে না, একেবারে স্কুল থেকে বা স্কুলের হোস্টেল থেকে ছাত্রদের অভিভাবকরা আতঙ্কে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে ভোটার কার্ডের শ্বশুরই বাবা, নাগরিকত্ব পেতে হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে, তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে, শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড, 4 হাত এক হতেই নাম বদল বাংলাদেশির। পুরো বিষয়টা জানার চেষ্টা করব। জিয়াউল রয়েছে টেলিফোন লাইনে। জিয়াউল, বাংলাদেশির ভোটার কার্ডে শ্বশুরই হয়ে গেল বাবা, 4 হাত এক হতে এত বড় কারসাজি করে ফেললো। একদম, দেখো, বাংলাদেশ থেকে অর্থাৎ এদেশে এলেন এবং তার নাম ছিলেন রসুল গাজী, কিন্তু এদেশে নাম পরিবর্তন করে ভোটার কার্ডে নাম তুললেন আব্দুল গাজী এবং শ্বশুর গফফর আলী গাজীকে বাবা সাজিয়ে তিনি কিন্তু নাম তুললেন, এমনটা জানা গেছে। মূলত বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে সরাসরি একেবারে তামিলনাড়ুতে যায়। সেখানে এই আব্দুল গাজীর মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক হয়, তারপর পরবর্তীকালে সেখান থেকে হিঙ্গলগঞ্জে চলে এসে এখানে বিয়ে করে। বিয়ের পরেই কিন্তু নাম বদল করে ফেলে এবং তিনি ভারতীয় ভোটার কার্ডে তিনি নাম তোলেন এবং এই নাম তুলতে সাহায্য করেছে যে লোকাল পঞ্চায়েত, এই পঞ্চায়েত থেকে নাকি তিনি নাম তুলেছেন, এমনটা তিনি স্পষ্ট করলেন ক্যামেরার সামনে। এবং জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চাও শুরু হচ্ছে, কিন্তু এই আব্দুল গাজী যিনি হচ্ছেন বাংলাদেশি বাসিন্দা, তার স্পষ্ট দাবি তিনি বছর 2 আগে সরাসরি বাংলাদেশ থেকে এসে একেবারে তামিলনাড়ু যায়, সেখানে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক এবং সেখান থেকে হিঙ্গলগঞ্জে এসে বসবাস করছেন এবং সেখানে এসে কিন্তু আব্দুল গাজী অর্থাৎ তিনি নাম পরিবর্তন করেন এবং ভারতীয় হিসাবেই তিনি নাম নথিভুক্ত করেন, এমনটা জানা গেছে। জিয়াউল, কত বছর আগে আব্দুল গাজী ভারতে আসেন? দেখো, তিনি একদম স্পষ্ট স্বীকার করেছেন তিনি চোরাপদে তিনি ভারতে আসেন এবং বছর 2 আগে আসেন। বছর 2 আগে আসার আগেই তিনি সরাসরি তামিলনাড়ু চলে যায়। তামিলনাড়ু থেকে তিনি চলে আসেন হিঙ্গলগঞ্জে এবং হিঙ্গলগঞ্জে এসেই নাম পরিবর্তন করে এখানে একটি মেয়েকে বিয়ে করেন এবং শ্বশুর শাশুড়িকে বাবা এবং মা সাজিয়ে কিন্তু ভোটার লিস্টে নাম তোলেন এবং তার একদম স্পষ্ট দাবি যে লোকাল পঞ্চায়েত থেকেই তিনি নাম তুলেছেন। কিন্তু অন্যদিকে জানিয়ে তার চর্চা শুরু হচ্ছে সিপিএম এর বক্তব্য যে এটি শাসক দলের ইচ্ছাকৃতভাবে এই ধরনের নাম তুলছে। অন্য
অন্যদিকে তৃণমূলের বক্তব্য যে সবটাই হচ্ছে এই রাজনৈতিক পয়সা তোলার জন্য এই ধরনের কালিমালিত্য করছে, তারা নাম তোলার ব্যাপারটা শুরু হয়েছে সবটাই রাজনৈতিক চর্চা। আব্দুল গাজী কি বলছেন একবার শোনাই। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে, যোগাযোগ করার পরে বিয়ে শাদী করেছি, করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরের না, শ্বশুর তো নেই, শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে, যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে, ছেলে বলতে গেলে আমি, মেয়ে জামাই বলতে গেলে আমি, এখন এই জায়গায় আছি বর্তমান। দায় নিয়ে তৃণমূল সিপিআইএম চর্চা শুরু। প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়, আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে তাহলে সে কে যারা ছিল তাদের দায়। ফের ভুতুরে ভোটারের হদিশ, এক বুথে শতাধিক ভূত। ঘোলার 217 নম্বর বুথে শতাধিক ভুতুরে ভোটার, কেউ 3 বছর আগে, কেউ 10 বছর আগে মৃত। পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি দাবি পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের। উষারানী চক্রবর্তী কে হয় আপনার? আমার মা। উনি বেঁচে আছেন? না না। কবে মারা গেছে? 19 সালে মারা গেছে। 2019 সালে মারা গেছে। আমি জানি ওখান থেকে কেটে দেবে, কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি, তাও বলেছি। ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই। আমাদের কি আমরা কি করবো, আমরা তো জানি না। দাদা, সন্ধ্যারানী রায় কে হয় আপনার? আমার মা হয়। উনি আছেন, বেঁচে আছেন? না। কবে মারা গেছে? 2024 সালে মারা গেছে। আবেদন করেছি, ওরা ডেথ সার্টিফিকেট দিয়েছে, এখন কাটেনি, ভোটের লিস্ট থেকে আমাদের নামটা কাটেনি। তো আমার বাবা আছে, 2023 সালে মারা গেছে, রঞ্জিত রায়। ওনারও নাম রয়েছে? ওনার নাম রয়েছে ভোটার লিস্টে। আমরা চাইছি আমাদের বাবার নামটা যাতে কাটা হয়। অভিযোগ করা ছাড়া এদের কোনো রাস্তা নেই। আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে এটা বিজেপি আগেভাগে জেনে গেছে, তাই আজকে এই সমস্ত অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটার কার্ড যতক্ষণ না সারেন্ডার করবে, রেশন কার্ড যতক্ষণ না সারেন্ডার করবে, ততক্ষণ সে তার ডেথ সার্টিফিকেটটা পায় না। এটা ওদের জানা উচিত। যারা সরকারি আধিকারিক তারা তো কেউ ভগবান না, ভুল হতে পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে শতাধিক মানুষের যারা আছে তাদের ভোটার কার্ড, আধার কার্ড রেখে দিয়ে সেই পরিবারগুলোকে আমরা হ্যারেস করবো যাতে তাদের ডেথ সার্টিফিকেট না পায়। ওখানে আমাদের ভোটার আছে জেনেই মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে নেই, সেটা তারা বুঝতে পেরেই প্রতিটা বুথে, প্রতিটা পার্টে ওরা এই মৃত ভোটার, ভুয়ো ভোটার ওরা পুশ করে রেখে দিয়েছে। নামগুলো তোলে না, যেই ভোটগুলো ওরা নিজেদের দিকে করে নেয় নিজেরাই। তাই জন্যই তো এসআইআর এর এত বিরোধিতা। এই নামগুলো বাদ দিতে হবে। আমাদের স্কুটনির কাজ চলছে, ইলেকশন কমিশনের কাছে আমরা আর্জি জানাবো যেগুলো বাদ দেওয়া প্রয়োজন।